হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ফাহিয়েন সম্পর্কে, অর্থাৎ ফাহিয়েন কে ছিলেন এবং তার যে ভ্রমণ বিবরণী রয়েছে সেই ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো, দেখো, মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফাহিয়েন সম্পর্কে, অর্থাৎ ফাহিয়েন কে ছিলেন এবং তার যে ভ্রমণ বিবরণী রয়েছে সেই ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, অর্থাৎ তার ভ্রমণ বিবরণী থেকে আমরা কি জানতে পারি বা কোন কোন বিষয়গুলো জানতে পারি। দেখো, প্রথমত আমরা জানবো ফাহিয়েন কে ছিলেন। ফাহিয়েন ছিলেন মূলত একজন যে চীনা পর্যটক। চীনা পর্যটক ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। প্রথমত আমরা জানলাম ফাহিয়েন কে ছিলেন, একজন চীনা পর্যটক ছিলেন ফাহিয়েন। ফাহিয়েন মূলত যে গুপ্ত সম্রাট যে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার রাজত্বকালে কি করেন, ভারতে এসেছিলেন। এবং চীনা বিবরণ থেকে জানা যায় যে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুঙ্গু। তাহলে চীনা বিবরণ থেকে কি জানতে পারি, ফাহিয়েনের একটা প্রকৃত নাম ছিল, সেই নামটা ছিল হচ্ছে কুঙ্গু। তিনি 331 খ্রিস্টাব্দে চীনের শানসি প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব কম বয়সে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তারপর তার নামকরণ করা হয় ফাহিয়েন হিসেবে, আর কি তার নামকরণটা করা হয়। চীনা পর্যটক ছিলেন ফাহিয়েন। তিনি মূলত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। আমরা চীনা বিবরণী থেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারি যে ফাহিয়েনের প্রকৃত নাম ছিল কুঙ্গু। তাহলে মূলত তিনি, অর্থাৎ ফাহিয়েন কি 1331 খ্রিস্টাব্দে চীনের যে শানসি প্রদেশ ছিল সেখানে জন্মগ্রহণ করেছিলেন এবং খুব কম বয়সেই তিনি কিন্তু বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিলেন এবং সেই তারপর থেকেই তার নামকরণ করা হয়েছিল কিন্তু এই ফাহিয়েন হিসেবে। ঠিক আছে, এবং তিনি মোট 14 বছর কিন্তু ভারতে অবস্থান করেছিলেন। অর্থাৎ ফাহিয়েন কিন্তু ভারতে অবস্থান করেছিলেন কত বছর, মোট 14 বছর বলা যায় যে ভারতে অবস্থান করেছিলেন। এবং ভারতবর্ষ, সিংহল দ্বীপ, জবদ্বীপ পরিভ্রমণের পর 413 খ্রিস্টাব্দে তিনি কিন্তু স্বদেশে ফিরে যান এবং তার ভ্রমণ বৃত্তান্ত যে লিপিবদ্ধ করেন ফো কুয়ো কিং নামক কিন্তু গ্রন্থে। ঠিক আছে, তাহলে এই যে ফাহিয়েনের যে ভ্রমণ বৃত্তান্ত সেটার নাম কি, সেটার নাম ছিল কিন্তু যে ফো কুয়ো কিং। এবং মূলত এখানে বলা হয়েছে, দেখো, বৌদ্ধ রাজ্য সমূহের বিবরণ। এই যে ফো কুয়ো কিং গ্রন্থটা রয়েছে, এখান থেকে মূলত আমরা এই বিষয়টা সম্পর্কে কিন্তু জানতে পারি যে বৌদ্ধ যে রাজ্য সমূহের যে বিবরণটা এবং নামক গ্রন্থে, অর্থাৎ ভারতে তিনি মোট 14 বছর, ফাহিয়েন ভারতে মোট 14 বছর কিন্তু অবস্থান করেছিলেন এবং এই সময় তিনি কিন্তু ভারতের বিভিন্ন স্থান কিন্তু ভ্রমণ করেছিলেন এবং ফাহিয়েনের যে তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতাটা রয়েছে বা যে বৃত্তান্তটা রয়েছে ভ্রমণ সংক্রান্ত, সেটা লিপিবদ্ধ করেছিলেন তার এই যে ফো কুয়ো কিং নামক যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থে কিন্তু তার যে অভিজ্ঞতাটা তিনি কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। তো ফাহিয়েন ভারতে অবস্থানকালে কিন্তু বহু নগর ও বৌদ্ধ তীর্থস্থানগুলি যেমন মথুরা, কনৌজ, কপিলাবস্তু, বারাণসী, পাটলিপুত্র, এছাড়াও কি রাজগৃহ, গয়া, তাম্রলিপ্ত পরিভ্রমণ কিন্তু করেছিলেন। তাহলে আমি কি প্রথমেই কি বললাম যে ফাহিয়েন কি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন এবং তিনি ভারতে কি হচ্ছে মোট 14 বছর কিন্তু অবস্থান করলেন এবং এই যে তিনি 14 বছর অবস্থান করলেন, এই সময়টার মধ্যে তিনি কি হচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করেন এবং ফাহিয়েনের যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতাটা রয়েছে বা যে আর কি ভ্রমণ বৃত্তান্তটা রয়েছে সেটা তিনি লিপিবদ্ধ করেছিলেন তার ফো
ফো কুয়ো কিং নামক একটি গ্রন্থে, ঠিক আছে। এবং সেই গ্রন্থটি থেকে আমরা কি হচ্ছে যে বৌদ্ধ যে রাজ্য সমূহের কিন্তু বিবরণটাও পেয়ে থাকছি। এবং ফাহিয়েন কি ভারতের অবস্থানকালে বললাম যে বিভিন্ন জায়গায় আর কি ভ্রমণ করেছিলেন, যেমন বিভিন্ন নগর এবং বৌদ্ধ তীর্থস্থানগুলি ভ্রমণ করেছিলেন। তার মধ্যে ছিল মথুরা, কনৌজ, কপিলাবস্তু, এছাড়াও যে পাটলিপুত্র, গয়া, এই সমস্ত জায়গায় কিন্তু তিনি ভ্রমণ করেছিলেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম ফাহিয়েন সম্পর্কে, ফাহিয়েন কে ছিলেন, তার জন্ম সম্পর্কে, তিনি ভারতে মানে কবে এসেছিলেন, কত বছর ভারতে অবস্থান করেছিলেন, তার যে ভ্রমণ সংক্রান্ত বিবরণী, সেই বিবরণীটির নাম কি ছিল, এই সমস্ত বিষয়গুলি নিয়ে এতক্ষণে আলোচনা করলাম। এবারে আলোচনা করব যে ফাহিয়েনের যে ভ্রমণ বিবরণী রয়েছে, সেই ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কতটা রয়েছে বা ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, এবং তার যে এই যে ঐতিহাসিক গুরুত্ব অর্থাৎ কি কি কোন কোন বিষয়গুলো আমরা জানতে পারছি ফাহিয়েনের বিবরণ থেকে। মূলত দেখো, ফাহিয়েন রচিত ফো কুয়ো কিং গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখান থেকে কি হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারছি। দেখো, প্রথমত যেটা বলা হয়েছে সেটা হলো যে গুপ্ত সম্রাট, বিশেষ করে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্পর্কে জানতে গেলে কিন্তু ফাহিয়েনের বিবরণটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রথম লাইনে কি বলেছি, ফাহিয়েন কিন্তু গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। যেহেতু তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে রাজত্বকালে ভারতে এসেছিলেন, তো তার বিবরণ থেকে মূলত আমরা কি হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারছি। এবং এই বিবরণ থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। তাহলে ফাহিয়েনের বিবরণ থেকে আমরা কি জানতে পারছি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে রাজধানী ছিল সেটা ছিল কিন্তু পাটলিপুত্র। এছাড়াও দেখো আরো কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানা যায়। দেখো, মূলত ফাহিয়েনের বিবরণ থেকে গুপ্ত যুগে ভারতের আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির কথা কিন্তু জানা যায়। তাহলে ফাহিয়েন যে রয়েছেন, চীনা পর্যটক ফাহিয়েন, তার বিবরণ থেকে আমরা কি হচ্ছে প্রথমত কি আমরা জানতে পারছি চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি ফাহিয়েনের বিবরণ থেকে। আরো কি জানতে পারি, আমরা জানতে পারি গুপ্ত যুগে ভারতের যে আর্থ সামাজিক অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল বা কন্ডিশনটা কেমন ছিল, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে পারি। তৃতীয়ত দেখো কি বলা যায় যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে সুশাসন ব্যবস্থা ও জনগণের সুখ সমৃদ্ধির চিত্রও কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকেই আমরা জানতে পারি। ফাহিয়েনের বিবরণ কিন্তু গুপ্ত যুগের ইতিহাসটা জানার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, গুপ্ত যুগের ইতিহাস জানার কিন্তু একাধিক নির্ভরযোগ্য উপাদান কিন্তু রয়েছে, যার মধ্যে বিভিন্ন সাহিত্যিক উপাদান রয়েছে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে, ঠিক আছে। তো মূলত এই যে আর এলাহাবাদ প্রশস্তি যেটা রয়েছে, সেখান থেকেও আমরা কি হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা কিন্তু জানতে পারি। বিশেষত সেখানে সমুদ্রগুপ্তের আমলের বা রাজত্বকালের যে ইতিহাস, সেটাও কিন্তু জানতে পারি। এবং ফাহিয়েনের যে বিবরণীটি রয়েছে, সেখান থেকে আমরা কি হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কিন্তু জানতে পারি। যেহেতু ফাহিয়েন কিন্তু গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই রাজত্বকালেই কিন্তু ভারতে এসেছিলেন, এবং ফাহিয়েনের বিবরণ থেকে কি হচ্ছে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কিন্তু জানতে পারছি। এবং তার সাথে সাথে কিন্তু আমরা গুপ্ত বংশের বা গুপ্ত যুগের যে ইতিহাসটা রয়েছে, গুপ্ত যুগে ভারতের সেই সময়কার অর্থনৈতিক ইতিহাসটা কেমন আছে বা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে পারি। এবং তার সাথে সাথে কি হচ্ছে যে চন্দ্রগুপ্তর আমলের যে সুশাসন ব্যবস্থা অর্থাৎ শাসন ব্যবস্থাটা কেমন ধরনের ছিল, জনগণের সুখ সমৃদ্ধির চিত্র কেমন ছিল সেই সময়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানতে হলে কিন্তু ফাহিয়েনের যে বিবরণীটি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফাহিয়েন কে ছিলেন এবং তার যে ভ্রমণ বিবরণীর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ so much. Thanks for watching.